হঠাৎ চোখ পড়ল রানার। দরজার কাছেই ঘরের এক কোণে চেয়ারে বসে আছে অল্প বয়সী এক প্রহরী। কয়েকদিন না কামানোর ফলে সারা মুখে গিজগিজে দাড়ি গোঁফ, অপরিষ্কার ইস্ত্রিহীন নীল শার্ট প্যান্ট পরনে, গায়ে একটা হলুদ সোয়েটার, এক হাতে অটোমেটিক কার্বাইন ধরা, অন্য হাতে জ্বলন্ত সিগারেট। হঠাৎ কোত্থেকে উদয় হলো এতগুলো সশস্ত্র লোক? মোট কতজন সশস্ত্র লোক আছে কে জানে। ৩ জন আহত লোকের জন্যে যদি একজন প্রহরী ব্যয় করতে পেরে থাকে, তাহলে নিশ্চয়ই প্রচুর লোকবল আছে ইয়াকুবের। তুমি এখানে কি করছো জোরা? এতক্ষণে জিজ্ঞেস করলো রানা। চমকে উঠল জোরা। ট্রের উপর রাখা যন্ত্রপাতিগুলো ঝনঝন করে উঠল। সোজা হয়ে দাঁড়ালো ডাকু চাচা। উত্তর দিলেন তিনি। হেল্পার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করেছি আমি ওকে। নার্সকে স্ত্রীলোক এবং তরুণী হলেই মানায়। মাত্র 2 জন এই শ্রেণীর যাত্রী আছে আমাদের, জোরা আর ব্যারিস্টারের স্ত্রী। ব্যারিস্টারের স্ত্রীকে তো দেখছি না। ছিল কিছুক্ষণ আগে, অজ্ঞান হয়ে পড়ায় জোরাকে আনতে হয়েছে। বেশ চমৎকার। ক্যাপ্টেনকে কেমন দেখলেন ডাকু চাচা? তোমার এত কথা বলা ঠিক হচ্ছে না হে ছোকরা। প্রচুর রক্তক্ষয়ে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছ তুমি। ক্যাপ্টেন বাঁচবে, চিন্তা আছে কমোডোরকে নিয়ে। ক্যাপ্টেনের প্যাটেলা, তোমরা যাকে নি ক্যাপ বলো, টুকরো টুকরো হয়ে গেছে। টেন্ডন স্লাইসড, টিবিয়া ফ্র্যাকচার্ড। জীবনে কখনো আর হাঁটু ভাঁজ করতে পারবে না বেচারা। মেটাল প্লেট দিতে হবে খুব সম্ভব। আর কাঁধের গুলিটা ফুটো হয়ে বেরিয়ে গেছে পেক্টোরাল মাসল ছেড়ে। ওর জন্যে বিশেষ চিন্তা নেই। এবার তোমার পালা। রানা, শক্ত করে নাও মনটা। ঠিক আছে, বলেই চাইল রানা প্রহরীর দিকে। এই, হ্যাঁ হ্যাঁ তোমাকেই বলছি, ইয়াকুব কোথায়? ইয়াকুবে কোথায় আছেন সে খবর আমার রাখার দায়িত্ব নয়, গম্ভীরভাবে উত্তর দিল প্রহরী। অর্থাৎ রানা বুঝল, ইংরেজি জানে লোকটা। ডাকু চাচাকে কাঁচি নিয়ে এগোতে দেখে অন্তরাত্মা শুকিয়ে এলো ওর। দেরি করবার জন্যে হঠাৎ জিজ্ঞেস করলো, আর কমোডোর, ওর কি অবস্থা? সেটা ঠিক করে বলতে পারছি না, অজ্ঞান হয়ে পড়ে আছেন। একটা গুলির ডান দিকের পাঁজরের একটা হাড় ভেঙে ঢুকে গেছে লান্সের মধ্যে। বুলেটটা রয়ে গেছে দেহের মধ্যে শোল্ডার ব্লেডের কাছাকাছি কোথাও। মেজর অপারেশনের দরকার। এখানে সেটা সম্ভব নয়। ভাবছি হাসপাতালে ভর্তি হওয়ার আগের কটা দিন টিকে যাবেন কিনা। যেতে পারেন। ঘোড়ার মতো শক্তিশালী ভদ্রলোক। এরকম লোক সাধারণত টিকেই যায়। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে গুলি খাওয়া লোক এখনো আছে, দিব্যি ঘুরে বেড়াচ্ছে বুকের ভেতর বুলেট নিয়ে। ওর সম্বন্ধে কিছুই বলা যাচ্ছে না, কিন্তু আর কথা নয়। এগোলেন ডাকু চাচা। একটু পানি খাওয়াবেন? কাতর কণ্ঠে বলল রানা। নিশ্চয়ই নিশ্চয়ই। এক গ্লাস পানি এনে দিলেন তিনি রানার হাতে। খাওয়া শেষ হতেই বললেন, একটু ভালো বোধ করছো এখন? ধন্যবাদ, আচ্ছা গলায় বলল রানা। আরো কি যেন বলতে চেষ্টা করলো, কিন্তু ঠোঁট নড়ল কেবল, কথা বেরোলো না। ভয় পেয়ে কাছে সরে এলেন ডাক্তার। মুখের কাছে কান এনে শুনবার চেষ্টা করলেন তিনি রানার কথাগুলো। নিচু অথচ পরিষ্কার কণ্ঠে বলল রানা, আমার উরুর হাড় ভাঙেনি, কিন্তু এমন ভান করবেন যেন ভেঙে গেছে। বিস্ময়ে ফুটে উঠল ডাক্তারের চোখে। কিছু বলতে যাচ্ছিলেন, সামলে নিলেন। মাথাটা সামান্য একটু ঝোঁকালেন সামনের দিকে। বললেন, রেডি? দাঁতে দাঁত চাপল রানা। মাত্র একটা বুলেট ছিল ভেতরে, বাকি দুটো সামান্য কিছু মাংস কেটে নিয়ে বেরিয়ে গেছে। সেগুলো থেকেই রক্ত পড়েছে বেশি। যতখানি দেখাচ্ছে তার 1/10 ভাগও ক্ষতি হয়নি রানার। বুলেটটা বের করে ফেলা হলো। কাজ করতে করতে রানিং কমেন্ট্রি চালালেন ডাকু চাচা। নানান রকম বিস্ময়ধ্বনি আর অঙ্গভঙ্গি করে তিনি গার্ডটাকে বোঝাবার চেষ্টা করছেন কি ভয়ঙ্কর অবস্থা রানার পায়ের। উনি যে অনর্গল মিছে কথা বলছেন, সে কথা রানার জানা না থাকলে এই কমেন্ট্রি শুনেই জ্ঞান হারিয়ে ফেলত সে। কাজ শেষ করে গোটা কয়েক সাপ্লিন বেঁধে দিলেন তিনি রানার পায়ে। তারপর কয়েকটা বালিশ জড়ো করে তার উপর রাখলেন পাটা। ডাকু চাচা সোজা হয়ে দাঁড়াতেই ঘরে ঢুকলো কোহেন। প্রত্যেককে দেখলেন সে পরীক্ষা করে। রানাকে জিজ্ঞেস করলো, কেমন বোধ করছো এখন?
বীরপুরুষ। ইয়াকুব কোথায়? ঘুমাচ্ছে। আমি এখন ইনচার্জ। কাল থেকে ইয়াকুব বে হবে এই জাহাজের ক্যাপ্টেন। ভালো কথা। তোমার বন্ধু ঠিক কোর্সই বাতলে দিয়েছিল। এথেন্স ছাড়িয়ে চলেছি আমরা দক্ষিণে। আমার পরামর্শেই ঠিক পথ বাতলেছে, নইলে এতক্ষণে হাঙরের পেটে যেতে হতো কোনো দ্বীপের সঙ্গে ধাক্কা খেয়ে। মৃদু হাসল কোহেন। ডাক্তারের দিকে ফিরে জিজ্ঞেস করলো, কেমন আছে এরা? কেমন থাকবে আবার? একদল গুন্ডা মিলে গুলি ছুড়ে সর্বাঙ্গ ঝাঁঝরা করে দিলে লোকে কেমন থাকে? তিক্ত কণ্ঠে বললেন ডাকু চাচা। কমোডোর জুলফিকার বাঁচতেও পারেন, মরতেও পারেন। আমার কিছুই করবার নেই। ক্যাপ্টেন আনসারি বাঁচবে, কিন্তু খোঁড়া হয়ে যাবে চিরকালের জন্য। মাসুদ রানার ফিমা অর্থাৎ থাই বোনে কম্পাউন্ড ফ্র্যাকচার, বিধ্বস্ত হয়ে গেছে একেবারে। 2 দিনের মধ্যে তাকে কোনো হাসপাতালে ভর্তি করতে না পারলে এও খোঁড়া হয়ে যাবে জন্মের মতো। এবার খুশি হয়েছো তোমরা? আমি আন্তরিক দুঃখিত। কাউকে পঙ্গু করে বাঁচিয়ে রাখার চাইতে আমি একেবারে মেরে ফেলারই পক্ষপাতী। পঙ্গুর দুঃখ আমি সহ্য করতে পারি না। আহা হা হা, বড় নরম তোমার মন, টিটকারি মারল রানা। আমরা অমানুষ নই, সেটা তো প্রমাণই করে দিয়েছ। রানা চাইল কোহেনের চোখের দিকে। কিছুটা ভদ্রতা তো এখনো করতে পারো ইচ্ছে করলে। কি রকম? ওই যে লোকটা বসে বসে রেল ইঞ্জিনের মতো ধোঁয়া ছাড়ছে অনর্গল, ওর সিগারেট খাওয়া বন্ধ করতে পারবে? অসম্ভব, সিগারেট ছাড়া মরে যাবে ও। কিন্তু কেন? ডাক্তারের কথা শুনেছো তুমি? কমোডোরের ফুসফুস ফুটো হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার কি মতামত ডাক্তার? চতুর ডাক্তার বুঝে নিয়েছেন রানার মতলব। বললেন, ধোঁয়ার চেয়ে বড় আর কোনো শত্রু নেই ফুটো হয়ে যাওয়া লান্সের। ঠিক আছে, তুমি চেয়ারটা নিয়ে বাইরে বসে পাহারা দাও। ছোকরা গার্ড বেরিয়ে যেতেই রানার দিকে চেয়ে বলল কোহেন, কিন্তু কোনো রকম কৌশল করতে চেষ্টা করলে নিজেরাই বিপদে পড়বে। তাছাড়া করবেই বা কি? ওই জানালা দিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে পারো হয়তো, কিন্তু সে ক্ষমতাও তোমাদের আছে বলে মনে হচ্ছে না। শুধু স্মরণ রেখো, সর্বক্ষণের জন্য প্রস্তুত হয়ে আছে বাইরের প্রহরী। রানা পাশ ফিরে শুতে যাচ্ছিল, আবার কথা বলে উঠল কোহেন। আমাকে কোনো প্রশ্ন করছো না দেখে সন্দেহ হচ্ছে আমার। কিছুই কি জানতে ইচ্ছে করছে না তোমার? কি জানতে ইচ্ছে করবে আবার? কি আছে জানবার? তিক্ত কণ্ঠে বলল রানা। বুঝলো, আজ জয়ের আনন্দে কথা বলবার মুডে আছে কোহেন। কয়জন সশস্ত্র গুন্ডা আছে তোমাদের এই জাহাজে? 45 জন। নেহাত কম না, তাই না? 48 ছিল। কমোডোর জুলফিকার একজনকে খুন করেছে, আর 2জন মারা গেছে তোমার গুলিতে। তোমার হাতের টিপ তো বড় চমৎকার মাসুদ রানা। ওটা হঠাৎ হয়ে গেছে। পাপাগোসের জ্ঞান ফিরেছে? হ্যাঁ। পাপাগোসের সম্বন্ধে কথা বলা পছন্দ হলো না কোহেনের। ফার্স্ট অফিসার এহসানকে ওই খুন করেছিল? না, নার্স সিলভিয়া, খাবার টেবিলে যাকে মারলে তুমি আজ। পাপাগোস, ইয়াকুব, না তুমি? কার মাথায় এসেছিল বাক্সের ভেতরে করে সশস্ত্র গুন্ডা তুলবার কথা? ইয়াকুবের। এখন বুঝতে পারছি জানবার আগ্রহ তোমার এত কম কেন। সবই জানো তুমি। জেনেছি, কিন্তু দেরিতে। মিনিট 10 আগে চিন্তা করে বের করেছি এক একটা বাক্সে কয়জন করেছিল। 24 জন। বেচারারা 24টা ঘন্টা বড় কষ্ট পেয়েছে। তাহলে দুটোর মধ্যে লোক ছিল, বাকি দুটোয় মেশিনারি। একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না। কি জিনিস? এই সমস্ত ব্যাপারের পেছনে আসল উদ্দেশ্যটা কি? এত ঝুঁকি, এত পরিশ্রম, এত সব কিসের জন্যে? সব কথা বলবার ক্ষমতা নেই আমার। না হে, জমলো না তোমার সঙ্গে। বেয়ারা সব প্রশ্ন করে বসছো তুমি। জোড়ার দিকে ফিরে বলল, কি গো সুন্দরী, এখানেই থাকবে না গল্প করবে আমার সাথে গিয়ে কিছুক্ষণ? কোনো উত্তর না দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে রাখলো জোড়া। বেরিয়ে গেল কোহেন। দরজা বন্ধ হতেই জোড়া বলল, তুমি জানলে কি করে কিভাবে এসেছে ওরা জাহাজে? এটা তো অত্যন্ত সহজ ব্যাপার, 2 2 4। কিন্তু এর পেছনে যে বিরাট পরিকল্পনা রয়েছে, যে ভয়ঙ্কর ব্যাপারের জন্য এতদিন ধরে প্রস্তুত নিয়েছে এরা, তার কিছুই বুঝতে পারছি না। কিচ্ছু না। অথচ বের করতেই হবে।
সময় থাকতে করতেই হবে কিছু না কিছু ব্যবস্থা। ডাকু চাচা, চা বা কফির ব্যবস্থা আছে আপনার এখানে? আছে, কেন? কফি খাবো। জোড়া একটু কষ্ট করবে? নিশ্চয়ই। বানাতে জানো তো? কোটিপতির কন্যা। তুমি চুপ করবে? দেখোই না পারি কিনা। 5 মিনিট পর 3 কাপ কফি নিয়ে ডিসপেন্সারির দরজা দিয়ে ঢুকলো জোড়া হাসান। ট্রের দিকে চেয়ে রানা বলল, মাত্র 3 কাপ কেন? 4টে দরকার যে। 4টে? হ্যাঁ, 4টে। আমাদের 3 কাপ আর বাইরের প্রহরীর জন্য 1 কাপ। কি যা তা বলছো? পাগল হয়েছো তুমি? এখনো হইনি। মাথা খারাপ তোমার? ওই বদমাইশের জন্য কফি বানাতে যাব কেন আমি? কিছুতেই। রানার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। জোড়া হঠাৎ সমর্থন করলেন রানাকে ডাকু চাচা। ও যা বলছে তাই করো। অবাক হয়ে চাইল জোড়া ডাকু চাচার দিকে। তারপর আরেক কাপ কফি ঢেলে দিয়ে এলো বাইরের প্রহরীকে। নিল? জিজ্ঞেস করলো রানা, সব কটা দাঁত বের করে। নিজের কাপ শেষ করে শুয়ে পড়ল রানা। কেমন লাগলো কফিটুকু? জানতে চাইল জোড়া। রানা প্রশংসা করতেই অর্থপূর্ণ দৃষ্টিতে ডাকু চাচার দিকে চেয়ে হাসলো একটু। কি ব্যাপার, হাসছো যে? উত্তর দিলেন ডাকু চাচা, তোমার কফির মধ্যে শক্তিশালী ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছিলাম। কফির মধ্যে ঘুমের ঔষধ মেশালে টের পাওয়া যায় না, তাই না? অর্থপূর্ণ দৃষ্টিতে চাইলেন ডাকু চাচা রানার দিকে। রানা বুঝলো কি পরিমাণ ধুরন্ধর এই আপন ভোলা বৃদ্ধ। এক নিমিষে রানার মতলব টের পেয়ে গেছেন তিনি। দুটো ঘটনাবিহীন দিন কেটে গেল। ইয়াকুব বে জাহাজ দখল করে নেয়ার তৃতীয় দিন বেলা 10টায় ঘুম ভাঙল রানার। অস্বাভাবিক দোলা অনুভব করল সে। স্টেবিলাইজার থাকা সত্ত্বেও দুলছে গোটা জাহাজটা। মাথা তুলে ডাক্তারকে ডাকতে যাচ্ছিল রানা। চোখ পড়ল ইয়াকুবের ওপর। সেই সাথে কানে গেল প্রচণ্ড হাতুড়ির আওয়াজ। পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে ইয়াকুবকে দেখতে। দাড়ি গোঁফ কামানো। ডান হাতটা গলায় জড়ানো একটা স্লিপিং এর ওপর রাখা। বগলে চেপে ধরে আছে সে দুটো মোড়ানো চার্ট। মৃদু হাসল ইয়াকুব বে। ডাক্তার এসে দাঁড়ালেন বিছানার পাশে। ডেস্কের ওপাশে বসে ক্লান্ত চোখে চাইল জোড়া। কমোডোর আর ক্যাপ্টেন কেমন আছে ডাকু চাচা? কমোডোরকে ঘুমের ঔষধ খাইয়ে রেখেছি। যত ঘুমাতে পারেন ততই ওর পক্ষে মঙ্গল। আর ক্যাপ্টেন কেমন আছেন উনিই বলতে পারবেন। সকালেই জ্ঞান ফিরেছে ওর। আমি কেমন আছি নিজেই জানি না, বললেন ক্যাপ্টেন আনসারি। শরীরের কোথাও কোনো ব্যথা মালুম পাচ্ছি না। খুব সম্ভব ঔষধের গুণে। তুমি কি চাও ইয়াকুব বে? জিজ্ঞাসা করলো রানা এবার ইয়াকুবকে। ক্যাপ্টেন আপনার অনুমতি ছাড়া সহযোগিতা করতে রাজি নন। আমার কিছু ন্যাভিগেশনাল অ্যাসিস্ট্যান্স দরকার। আপনি অনুমতি দিলেই। আমি অনুমতি দিচ্ছি। কি বললে? বড় বড় হয়ে গেল জোড়ার চোখ। এই হীনদস্যুটাকে সাহায্য করবে তুমি? আমার বক্তব্য তুমি শুনেছ। কি আশা করেছিলে তুমি আমার কাছ থেকে? নায়কোচিত বীরত্ব। মৃদু হেসে নিজের পায়ের দিকে ইঙ্গিত করলো রানা। চেয়ে দেখো হিরোইজম কোথায় টেনে এনেছে আমাকে। আমি বিশ্বাস করতে পারছি না রানা। তুমি তুমি এই পাপিষ্ঠকে সাহায্য করতে যাচ্ছ? সাহায্য না করলে অত্যাচারটা তোমার ওপর দিয়েও শুরু হতে পারে। কল্পনা করো এক একটা করে তোমার হাতের আঙুলগুলো ভেঙে ফেলা হচ্ছে মোটকে। যেভাবেই হোক না কেন সাহায্য করতে বাধ্য করবে ও। তখন? আমি ওকে ভয় পাই না, বলল জোড়া ভয়ে ভয়ে। এখন থেকে ভয় করতে শেখো। ভয়ঙ্কর লোক ও। যাকগে, বলো ইয়াকুব, কি বলবে? ক্যাপ্টেন আনসারির বিছানার সামনে গিয়ে দাঁড়ালো ইয়াকুব। একটা চার্ট খুলে ধরলো ওর সামনে। সিয়েরা লিওন থেকে ইংল্যান্ডগামী কোনো জাহাজের কি কোর্স হবে আপনি বলতে পারবেন? অক্লেশে, মুখে মুখেই বলে দিলেন ক্যাপ্টেন আনসারি। চমৎকার। উদ্ভাসিত হয়ে উঠল ইয়াকুবের মুখ। আপনার কোর্সের সঙ্গে কাটায় কাটায় মিলে যাচ্ছে আমারটা। তবে আর আমাকে জিজ্ঞেস করতে এসেছেন কেন? নিজের হিসাবটা একটু মিলিয়ে দেখলাম, আপনারটাও। যাক, সেই জাহাজটা যদি 15 ডিগ্রি ওয়েস্ট অর্থাৎ আফ্রিকার ডাকার পোর্ট থেকে আর সন্ধ্যা 6টায় ছেড়ে সোজা নন স্টপ ইংল্যান্ডের দিকে রওনা হয়, আর আমি যদি এই জাহাজে করে আটলান্টিক মহাসাগরে
আগামী রোববার সকালে ওটার সঙ্গে দেখা করতে চাই, তাহলে ঠিক কোনখানটায় দেখা হবে আমাদের? কত স্পিডে চলছে ওটা? মৃদু হেসে প্রশ্ন করলেন ক্যাপ্টেন। ওহো, সেটাই বলা হয়নি। 15 নটস। লজ্জিত হলো ইয়াকুব। রানা, ঠিক উত্তরটা দেব? জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন বাংলায়। তাছাড়া উপায় নেই, জবাব দিল রানা ইংরেজিতে। ধন্যবাদ, মৃদু কণ্ঠে উচ্চারণ করলো ইয়াকুব রানার উদ্দেশ্যে। ভাষা আলাদা হলেও উত্তরটা শুনেই প্রশ্নটার তাৎপর্য বুঝতে কষ্ট হয়নি ওর। যদি 15 নট হয় তাহলে ইন্টারসেপশন পয়েন্ট হবে ঠিক এইখানটায়। দাগ দিলেন ক্যাপ্টেন চার্টের ওপর। ঠিক বলেছেন। নিজের চার্টার উপর একবার চোখ বুলিয়ে বলল ইয়াকুবে। হুবহু মিলে যাচ্ছে। আচ্ছা, এখন আমাদের পজিশন যদি 5.15 ইস্ট আর 37.35 নর্থ হয়, তাহলে 18 নর্থসে ওই ইন্টারসেপশন পয়েন্টে পৌঁছতে আমাদের কতক্ষণ সময় লাগবে? টপ স্পিডে? অবাক হয়ে গেলেন ক্যাপ্টেন। নিশ্চয়ই, হাতে সময় নেই, দেখতেই পাচ্ছেন। টপ স্পিডে চললে চুরমার হয়ে যাবে রুস্তুমের স্টেবিলাইজার, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে জাহাজ। কি বলছেন আপনি? উদ্বেগের ছায়া পড়ল ইয়াকুবের মুখের ওপর। বলছি, ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে যাচ্ছেন আপনি, মিস্টার ইয়াকুব। সমুদ্র দেখতে পাচ্ছি না আমি, কিন্তু পরিষ্কার অনুভব করতে পারছি দোলাটা। লম্বা গভীর একটা দোলা। এর মানে সামনে আসছে ট্রপিক্যাল স্টর্ম। পশ্চিম থেকে আসছে দোলাটা, অর্থাৎ দ্রুত এগিয়ে চলেছি আমরা হ্যারিকেনের দিকে। হয়তো 300-400 মাইল দূরে আছে এখনো, কিন্তু আছে। বুঝতে পারছেন? ওয়েদার রিপোর্ট শুনুন গিয়ে, তাহলে আর আত্মহত্যা করার ইচ্ছে থাকবে না। আমি আপনাকে জিজ্ঞেস করেছি টপ স্পিডে কতক্ষণ লাগবে। এতগুলো কথা গায়ে মাখতে চাইল না ইয়াকুব, যেন বিরাট কোনো লাভের তুলনায় এই ঝুঁকিটা নিতান্তই সামান্য। 48 ঘন্টা। ওদের লাগছে কত? 42 ঘন্টা। তার মানে 6 ঘন্টা পিছিয়ে যাচ্ছি? মনে হয় না, কিছুই বলা যায় না এখন। আমার তো মনে হয় পৌঁছতেই পারবেন না। যদি পারেন তাহলে হয়তো দেখবেন কয়েক ঘন্টা আগেই পৌঁছেছেন, কারণ সবাই তো আপনার মতো উন্মাদ নয়। যে জাহাজকে ইন্টারসেপ্ট করতে চাইছেন, সে জাহাজ আবহাওয়ার অবস্থা দেখে স্পিড কমিয়ে ফেলবে 10-এ। কোর্সটা কি হবে আমাদের? আশার আলো জ্বলে উঠল ইয়াকুবের চোখে। অঙ্ক কষে কোর্স বের করে দিলেন ক্যাপ্টেন আনসারি। তিক্ত কণ্ঠে যোগ করলেন, নিশ্চয়ই আপনারটার সাথে মিলে যাচ্ছে। ঠিক ধরেছেন, হুবহু। এগিয়ে গেল সে ডাক্তারের ডেস্কের কাছে। টেলিফোন তুলে নিয়ে ব্রিজকে আদেশ দিল টপ স্পিড দিতে। ওয়েদার রিপোর্ট শোনবার জন্যেও আদেশ দিল। সাবধান করে দিল যেন আদেশের অন্যথা না হয়। তাহলে টপ স্পিডের ঝুঁকিটা নিতেই হচ্ছে, তাই না ইয়াকুব? এতক্ষণে কথা বলল রানা। ফিরে এলো ইয়াকুব রানার বিছানার পাশে। তীক্ষ্ণ দৃষ্টিতে রানার দিকে চেয়ে বলল, হ্যাঁ। নইলে বহু টাকার হীরা হাতছাড়া হয়ে যাবে তোমার। যে জাহাজকে আক্রমণ করতে যাচ্ছ, সেটা হীরা নিয়ে যাচ্ছে ইংল্যান্ডে, তাই না? এইবার সত্যি চমকে উঠল ইয়াকুব। চমকে উঠল জোড়া ও ডাকু চাচা। বোধহয় ক্যাপ্টেন আনসারিও। বলে কি রানা? কে বলেছে তোমাকে? ফ্যাঁসে অস্বাভাবিক গলায় প্রশ্ন করল ইয়াকুব। কে আবার বলবে? বললে আজ এই অবস্থা হতো না আমার। পায়ের দিকে ইঙ্গিত করল রানা। দুয়ে দুয়ে 4 মিলিয়ে নিয়েছি, কিন্তু অনেক দেরিতে। ওগুলো কি ফিট করা হচ্ছে জাহাজে? কামান? আপনাকে দ্বিতীয়বার আমি আমার দলে যোগদান করবার জন্য অনুরোধ জানাচ্ছি, মিস্টার মাসুদ রানা। আপনার যোগ্য সম্মান দেয়া হবে আমাদের দলে এলে। অবশ্য জানি, আমার এই প্রস্তাব গ্রহণ করা আপনার পক্ষে সম্ভব হবে না। সম্ভব হলে আপনার সরকার মাফিয়ার পেছনে লাগবার জন্য আপনাকে বেছে নিত না। কিন্তু শেষ পর্যন্ত হেরে গেলেন আপনারা মাফিয়ার কাছে। কত টাকার হীরা যাচ্ছে ওই জাহাজে? 40 মিলিয়ন পাউন্ড, অর্থাৎ 52 কোটি টাকা, হিসেব করে বলল রানা। এজন্যে কাঠখড়ও পোড়াতে হয়েছে আমাদের অনেক। কিন্তু এমভি রুস্তুমের ওপর ভর করলে কেন তোমরা? এটাই আমাদের কাজের পক্ষে সবচেয়ে সুবিধাজনক বলে। এই জাহাজের সামনে পেছনে কামান ফিট করবার জন্যে রেইনফোর্স ডেক আছে। তাছাড়া ঠিক সময় মতো তৈরিও হয়ে গেল একটু চাপ দিতেই।
কিন্তু তুমি কি মনে করেছো ওয়্যারলেস সেট ভেঙে ফেললেই সব বিপদ চুকে গেল? দুনিয়ার কেউ টের পাবে না তোমার অপকীর্তি? জিব্রাল্টার পেরোবার আগেই? মোটেও না। যে মুহূর্তে জাহাজ আমার দখলে এসেছে সেই মুহূর্ত থেকে স্বাভাবিক সন্তোষজনক সংবাদ ট্রান্সমিশন আরম্ভ হয়ে গেছে আমাদের নিজস্ব ট্রান্সমিটার থেকে। ওসব নিয়ে মিছে মাথা ঘামাবেন না। আমরা অ্যামেচার নই, রীতিমতো প্রফেশনাল। কিন্তু সহজ একটা জিনিস এড়িয়ে গেছে তোমার চোখ। ডেকে কামান ফিট করতে হলে তলা থেকে অ্যাঙ্গেল আয়রন দিয়ে খুঁটি শক্ত করতে হয়। 4-5 দিনের কাজ। কিন্তু সেসব ছাড়া 3 ইঞ্চির চেয়ে বড় কামান থেকে দুটোর বেশি গোলা ছুটতে পারবে না। প্লেটগুলো মুচড়ে গিয়ে অকেজো হয়ে পড়বে। দুটোর বেশি গোলা ছোড়ার প্রয়োজনই হবে না আমাদের। হঠাৎ কিছু মনে পড়ায় স ব্যস্ত হয়ে বলল, আচ্ছা এখন আসি, আবার দেখা হবে। সহযোগিতার জন্যে আন্তরিক ধন্যবাদ। ইয়াকুব বেরিয়ে যেতেই ছেঁকে ধরল রানাকে জোড়া ও ডাকু চাচা। সত্যি ও কামান বসাচ্ছে নাকি জাহাজে? জিজ্ঞেস করলো জোড়া। হ্যাঁ, দুটো বাক্সের মধ্যে করে কামান উঠেছিল জাহাজে। ইস, ঘুমিয়েছিলাম আমি এতদিন। নিজেকে মারতে ইচ্ছে করছে আমার। কিন্তু খোলা সমুদ্রের ওপর ডাকাতি আজকের দিনে অসম্ভব। ইয়াকুবের পক্ষে সবই সম্ভব। সমস্ত কিছু প্ল্যান করা আছে ওর। কেউ ঠেকাতে পারবে না ওকে। হতবাক হয়ে গেল ঘরের সবাই। কিন্তু সমস্ত ব্যাপারটার তাৎপর্য রানার মতো করে উপলব্ধি করতে পারল না আর কেউ। ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠেছে তার। কৌশলে অনেক কথা বলিয়েছে সেই ইয়াকুবকে দিয়ে। রীতিমতো ভয় পেয়েছে রানা। এমন ভয় জীবনে খুব কমই পেয়েছে সে। নাস্তার পালা সেরেই চলে গেছে জোড়া বাবার সঙ্গে দেখা করতে। ডাকু চাচার কাছ থেকে ঘুমের ঔষধ চেয়ে নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছে রানা। ভীতির নির্যাতন থেকে মুক্তি পেতে চায় সে। নিজেকে বড় অসহায় মনে হলো ওর। ঘুম ভাঙল রানার বিকেলে। সন্ধ্যার দেরি আছে এখনো, কিন্তু আঁধার হয়ে গেছে চারদিক। জানালা দিয়ে বাইরে চেয়ে দেখতে পেল রানা বাঁকা বৃষ্টির ধারা। অঝরে ঝরছে বৃষ্টি কাত হয়ে। সেই সাথে কানে এলো বাতাসের সাই সাই শব্দ। শিসের মতো শোনা যাচ্ছে শব্দটা। মাঝে মাঝে মনে হচ্ছে গোঙানি। রানা বুঝল, ঠিকই বলেছেন ক্যাপ্টেন আনসারি। ঝড়ের মুখে পড়েছে ওদের জাহাজ। প্রকাণ্ড উত্তাল তরঙ্গের ধাক্কায় কেঁপে কেঁপে উঠছে জাহাজ। এই সবে শুরু। অনেক অভিজ্ঞতা অপেক্ষা করছে ওর জন্যে। এখন কেমন বোধ করছেন ক্যাপ্টেন? শারীরিকভাবে ভালো, উত্তর দিলেন ক্যাপ্টেন। কিন্তু যতই ভাবছি ততই ভীতি আমার বেড়ে চলেছে মেজর। লোকটা বদ্ধ পাগল, তাতে কোনো সন্দেহ নেই। এ ধরনের ম্যানিয়াক উদ্দেশ্য সিদ্ধির জন্য ভয়ঙ্করতম অসম্ভব কাজ করতেও দ্বিধা করে না এরা। কিন্তু ঠেকাবার কি কোনো উপায় নেই? হয়তো প্রাকৃতিক দুর্যোগে পিছিয়ে পড়বে। প্রকৃতি ঠেকাতে পারবে কিনা? প্রকৃতি ঠেকাতে পারবে না ওকে। গাল ঘষল রানা কিছুক্ষণ। আমাকে শেষ চেষ্টা করে দেখতে হবে। আপনি? কুলি খাওয়া পা নিয়ে আপনি কি করবেন? ছানা বড়া হয়ে গেল ক্যাপ্টেনের চোখ। এই পা নিয়েই বেরোতে হবে আমাকে, যেভাবেই হোক, নইলে সর্বনাশ হয়ে যাবে। বেরিয়ে গিয়ে কি করবেন আপনি? পরিষ্কার বাংলায় ভেঙে বুঝিয়ে দিল রানা ওর প্ল্যান। ক্যাপ্টেন অনেকভাবে চেষ্টা করলেন ওকে ঠেকাবার। প্রতিটা যুক্তিতে হেরে গিয়ে স্বীকার করে নিতে বাধ্য হলেন। এছাড়া আর উপায় নেই। কিন্তু অত্যন্ত গম্ভীর হয়ে গেলেন তিনি। বুড়ো হয়ে যাওয়া হাঁটু নিয়ে ওর পক্ষে কোনো সাহায্য করা সম্ভব নয়। কমোডোরের পক্ষে তো নয়ই। থেকে থেকে প্রলাপ বকছেন তিনি। এই অবস্থায় মাসুদ রানাকে একা ছেড়ে দেয়া ছাড়া উপায় বা কি? কিন্তু কি আশ্চর্য এই লোক! শুধুই সে অন্য ডিপার্টমেন্টের লোক হয়েও নেভাল ইন্টেলিজেন্সের চিফ গ্র্যানিট হার্টেড কমোডোর জুলফিকারের এতখানি প্রিয়পাত্র হয়নি। নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্যে ভাবলেন ক্যাপ্টেন, হয়তো তিনি দেশের সেরা কমান্ডো। হয়তো তিনি দেশের সেরা কমান্ডো ফাইটার মাসুদ রানাকে আন্ডার এস্টিমেট করে শুধুই উদ্বিগ্ন হচ্ছেন। পর মুহূর্তেই বুঝলেন, মিছেই উদ্বেগের উপর প্রলেপ দেওয়ার চেষ্টা করছেন। পায়ে 3-3টে গুলি খেয়ে এত বড় একটা বিপদের মুখে ঝাঁপিয়ে পড়া
অতি বড় কমান্ডো ফাইটারের পক্ষেও দুঃসাহসের কাজ। জোড়া এসে প্রবেশ করলো, ছুটে এসে দাঁড়ালো রানার বিছানার পাশে। রানার উল্টো দিকে একটা বিছানায় শুয়ে ঘুমাচ্ছে ডাকু চাচা। মৃদু হাসলো সে ওদিকে চেয়ে। ইয়াকুবকে সাহায্য করবার জন্যে ও যে রানার ওপর অসন্তুষ্ট হয়েছিল সে কথা ভুলেই গেছে। প্যাসেঞ্জারদের খবর কি জোড়া? সব গড়াগড়ি খাচ্ছে আর বমি করছে। একটা কাজ করতে পারবে? কি কাজ? তোমাদের কেবিনে যাবার পারমিশন নিয়ে ওখানে যাবে একবার সন্ধ্যের আগে। ওদের বলবে গত রাতে শীত লেগেছিল বলে কম্বল আনতে যাচ্ছ। তোমার আব্বার কালো ডিনার স্যুটটা কম্বলের মধ্যে জড়িয়ে নিয়ে আসবে। তোমার যদি কালচে রঙের কোনো ড্রেস থাকে সেটাও নিয়ে আসবে। কিন্তু দেখো ধরা পড়ে যেও না যেন। কিন্তু কেন? কালো ডিনার স্যুট? পরে বলবো সব কথা। আগে বলো কি করবে তুমি? কোহেন ঢুকলো, বগলের তলায় চার্ট। একটা ছোট্ট ব্যাপারে বিরক্ত করতে হচ্ছে বলে আমি দুঃখিত। এসএস সান্তাক্রুজের সকাল ৮টা, দুপুর ১২টা আর বিকেল ৪টার কোর্স পজিশন পাওয়া গেছে। তোমার চামচা ওই ক্যাপ্টেনটাকে বলো অঙ্ক কষে দেখতে ওর তৈরি কোর্সেই এখনো আছে কিনা সেটা। সান্তাক্রুজ মানেই সেই হীরকবাহী জাহাজটা? মাথা ঝাঁকালো কোহেন বিরক্ত ভঙ্গিতে। কিন্তু সেটার কোর্স পজিশন তোমরা জানলে কি করে? সান্তাক্রুজ নিশ্চয়ই তোমাদেরকে নিজের পজিশন জানাচ্ছে না। রেডিও অপারেটর। ওই জাহাজের রেডিও অপারেটর কি তাহলে? ইয়াকুবে দূরদর্শী লোক, প্রতিভাবানও বলতে পারো। সান্তাক্রুজের নিজস্ব দুজন রেডিও অফিসার হঠাৎ মারাত্মক রকম অসুস্থ হয়ে পড়ায় তাদের বদলে আমাদের দুজন লোককে কাজে নেওয়া হয়েছে সিয়েরা লিওনে। তাদের মধ্যে একজন আবার শুধু ওয়্যারলেস অপারেটরই নয়, অত্যন্ত এক্সপার্ট নেভিগেটর। কোর্স পজিশন ওই পাঠাচ্ছে। এই ডাকাতির পর আমাদের নিয়ে কি করা হবে? কিছুক্ষণ চুপচাপ থেকে জিজ্ঞেস করলো রানা। তোমাদের সব সান্তাক্রুজে উঠিয়ে দিয়ে যত দ্রুত সম্ভব কেটে পড়া হবে, যাতে পর মুহূর্তেই দুনিয়াময় খবর ছড়াতে পারি যে এমভি রুস্তুমে করে। টিটকারি মারতে যাচ্ছিল রানা, কিন্তু বাধা দিল কোহেন। শুধু দুনিয়াময় কেন, দুনিয়ার বাইরে খবর ছড়ালেও কিচ্ছু হবে না, কেউ ঠেকাতে পারবে না। তুমি পাগল ঠাউরেছ আমাদের? সেই সকালেই আমরা রুস্তুমকে নিরুদ্দেশের পথে ছেড়ে দিয়ে চলে যাব অন্য জাহাজে। ইন্টারসেপ্টিং পয়েন্ট থেকে 40 মাইলের ভেতর আমাদের জন্য এখন থেকেই অপেক্ষা করছে একটা ইয়ট। সব দিক ভেবেই প্ল্যান তৈরি করেছে ইয়াকুবে। চারটা হাত বাড়িয়ে নিলেন ক্যাপ্টেন। কম্বল আনবার ছুতোয় চলে গেল জোড়া কোহেনের সাথে। 5 মিনিটের মধ্যেই ফিরে এলো ওরা। গম্ভীরভাবে চারটা ফেরত দিলেন ক্যাপ্টেন কোহেনের হাতে। ঠিক কোর্স ধরেই এগোচ্ছে সান্তাক্রুজ। ধন্যবাদ জানিয়ে চলে গেল কোহেন। জাহাজ দখল করে নিয়ে বিনয়ের অবতার হয়ে গেছে সে। থেকে থেকেই হাসির ঝিলিক দেখা যাচ্ছে ওর ভাবলেশহীন মুখে। ৮টার সময় ডিনার সেরে মনে মনে প্রস্তুত হয়ে নিল রানা। ঠিক ৯টায় 5 কাপ কফি তৈরি করলো জোড়া। এক এক করে এনে দিল রানা, ক্যাপ্টেন আর ডাকু চাচাকে। ব্যালে ড্যান্সারের মতো জাহাজের দোলারও সঙ্গে সঙ্গে দেহটাকে ব্যালেন্স করতে করতে ডেস্কের ওপর নিজের কাপটা রেখে সেন্ট্রির কাপটা নিয়ে গেল সে ডাকু চাচার কাছে। চায়ের চামচের 1 কাপ পাউডার ঢেলে দিলেন ডাকু চাচা ওর মধ্যে। কাপ হাতে নিয়ে বেরিয়ে গেল জোড়া। 10 সেকেন্ডের মধ্যেই ফিরে এলো। নিল? উদ্গ্রীব কণ্ঠে জিজ্ঞেস করলো রানা। নেবে না? জবাব দিলেন ডাকু চাচাই। ও দিলে বিষও তো খাবে ছোকরা। বেচারা নীল হয়ে গেছে বমি করতে করতে। কফিটুকু পেয়ে যেন প্রাণ ফিরে পেল। বলল জোড়া মৃদু হেসে। ঠিক কোনখানটায় আছে ও? প্যাসেজে। মেঝেতে বসে আছে এক কোণে, মেশিন গান হাঁটুর ওপর রাখা। ঔষধটা কাজ আরম্ভ করবে কখন ডাকু চাচা? খুব বেশি হলে 20 মিনিট। অ্যাকশন আধ ঘন্টা থেকে 2 ঘন্টা থাকবে, যার যেমন স্বাস্থ্য সেই অনুযায়ী। বেশ, এবার পায়ের সাপ্লিনগুলো খুলে দিন। এছাড়া আর কোনো উপায় নেই রানা? জিজ্ঞেস করলেন ডাকু চাচা। না। সাপ্লিনগুলো খুলে দিতেই বিছানা থেকে পা নামালো রানা, কিন্তু উঠে দাঁড়াবার সাথে সাথেই ঘুরে পড়ে গেল মাটিতে। বাম পাটা মাটিতে পড়তেই যেন এক ঝলক আগুনের হলকা উঠল রানার উরু বেয়ে উপর দিকে। খাটের পায়া ধরে উঠে পড়ল সে ডান পায়ে ভর দিয়ে।
আবার চেষ্টা করলো। না, বাম পাটা ছোঁয়ানোই যাচ্ছে না মাটিতে। ফ্যাকাশে হয়ে গেল জোড়ার মুখ। বার কয়েক চেষ্টা করে বসে পড়ল রানা একটা চেয়ারে। বাম পা মাটিতে পড়বার সঙ্গে সঙ্গে আঁধার হয়ে আসছে রানার চোখ। বুঝলো, এভাবে কয়েক পা গেলেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়বে সে মাটিতে। বিছানায় চলো, রানা। শুধু শুধু পাগলামি করো না। জোড়া এসে হাত ধরল। ডাকু চাচা, একটা আইডিয়া এসেছে। মরফিয়া ইজেক্ট করে দিন। উরুর ব্যথা আর টের পাবে না তাহলে। ফুটবল প্লেয়ারদের কেউ কেউ মচকানো পায়ে ইনজেকশন নিয়ে মাঠে নামে, সেই রকম? হ্যাঁ, কিন্তু বাছা, 3টে বুলেটের গর্ত নিয়ে কোনো ফুটবল প্লেয়ারই। আমি তো ফুটবল খেলতে যাচ্ছি না, কোনো মতে হাঁটতে পারলেই যথেষ্ট। দেরি করবেন না, শিগগির ইনজেকশন নিয়ে আসুন। কিছুতেই দিও না, ডাকু চাচা। আত্মহত্যা করতে যাচ্ছি ও। ফুপিয়ে উঠল জোড়া। ক্যাপ্টেন কি বলেন? জিজ্ঞেস করলেন ডাক্তার। মেজর যা বলছেন তাই করুন, জবাব দিলেন ক্যাপ্টেন আনসারি। তা তো বলবেনই, আপনার তো আর যেতে হচ্ছে না। জোড়া, রানার তীক্ষ্ণ কণ্ঠ চাবুক হানল যেন। ঠিক বলেছেন আপনি, বিড়বিড় করে বললেন ক্যাপ্টেন আনসারি। আমি সক্ষম হলেও বোধহয় এত বড় রিস্ক নিতে সাহস পেতাম না। কিন্তু আমি যেমন জানি, মেজর রানাও তেমনি জানেন। কিছু একটা করতে না পারলে রুস্তমের একটি প্রাণীরও বাঁচবার আশা নেই। আজ মেজর রানা মারা গেলে 2 দিন আগে যাবেন, এই যা তফাৎ। চেষ্টা করে মরা ভালো নয়? আমাকে মাফ করবেন, লজ্জিত কণ্ঠে বলল জোড়া। হাইপোডার্মিক এনে বেশ খানিকটা তরল পদার্থ ঢুকিয়ে দিলেন ডাকু চাচা রানার বাম পায়ে। বললেন, ব্যথা কমবে ঠিকই, কিন্তু এই পায়ের ওপর বেশি চাপ পড়লে চিরকালের মতো খোঁড়া হয়ে যেতে পারো। কথাটা খেয়াল রেখো। হাসান খলিলের স্যুটটা পরে নিল রানা ডিসপেন্সারিতে গিয়ে। 4 কোনা করে ছিঁড়ে ফেলল জোড়া কালো দামি ককটেল ড্রেসটা। এমনি সময়ে এসে ঢুকলো জোড়া। কাপড়টা ভাঁজ করে ত্রিভুজ আকার বানিয়ে মুখটা বেঁধে নিতে যাচ্ছিল রানা। যাবেই তাহলে? নিচু গলায় বলল জোড়া। মাথা ঝাঁকালো রানা। তাহলে আমার জন্যেও ছেড়ো এক টুকরো কাপড়। তোমার জন্যে? বিস্মিত দৃষ্টিতে চাইল রানা জোড়ার দিকে। হ্যাঁ, আমি যাচ্ছি তোমার সাথে। বিনা বাক্য ব্যয়ে আরেক টুকরো কাপড় ছিল রানা জোড়ার জন্যে। হাতে নিয়ে সযত্নে ভাঁজ করে সেটাকে ত্রিভুজাকার বানালো জোড়া।